সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আরো একবার রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ হাসান সাইম আছি তোমাদের সাথে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদার্থ এবং পদার্থের বিভিন্ন অবস্থা নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কণা এবং কণার গতিতত্ত্ব নিয়ে। আমরা জানি সকল পদার্থই ক্ষুদ্র, ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। কণাগুলো একে অপরকে আন্তঃআণবিক আকর্ষণ বলে আকর্ষণ করে। সব পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বিদ্যমান। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, সেটাকে বলা হচ্ছে গতিতত্ত্ব। আমি আরেকবার বলছি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং কণাগুলোর যে গতিশক্তি রয়েছে, সেগুলো দিয়ে পদার্থের যে বিভিন্ন অবস্থা, সেটা কঠিন হবে, তরল হবে না গ্যাসীয় হবে, তা ব্যাখ্যা করার তথ্য হচ্ছে কণার গতিতত্ত্ব। যখন কোনো পদার্থের মধ্যে কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থান। আমি আরেকবার বলছি, যখন কোনো পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ খুব বেশি থাকে এবং কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তখন এরা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই পদার্থের এই অবস্থাটি হচ্ছে কঠিন অবস্থা। এতে আন্তঃআণবিক আকর্ষণ বেশি থাকার কারণে এবং কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করার কারণে এর আকার, এর আয়তন নির্দিষ্ট হয় এবং কঠিন পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি, কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায় এবং কণাগুলো গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থা হলো তরল অবস্থা। কঠিন পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি, আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো কমে যায়। কণাগুলো একে অপর থেকে দূরে সরে যেতে থাকে। কণাগুলো যেহেতু দূরে সরে যেতে থাকে এবং তাদের মধ্যে জায়গা বৃদ্ধি পায়, তাই কণাগুলো গতিশক্তি প্রাপ্ত হয় এবং পদার্থের এই অবস্থাটি হচ্ছে তরল অবস্থা। তরল অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ কম থাকায় আয়তন নির্দিষ্ট হলেও আকার অনির্দিষ্ট। তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ কমে যাওয়ায় এর আয়তন অপরিবর্তিত থাকলেও আয়তন নির্দিষ্ট থাকলেও আকার অনির্দিষ্ট। আমরা যে পাত্রে তরল পদার্থকে রাখি, তরল পদার্থ সেই পাত্রে আকার দখল করে। যেমন আমরা তরল পদার্থকে যদি কোনো একটা ছোট মগ কোনো একটা মগে রাখি, তখন দেখতে পাই তরল পদার্থ ওই মগের আকার ধারণ করেছে এবং একই পরিমাণ তরল, একই আয়তনের তরল আমরা যদি একটা বোতলে রাখি, তখন দেখতে পাই ওই বোতলের আকার ধারণ করেছে। আচ্ছা, এখন এই তরলকে যদি আমরা আরো তাপ দিতে থাকি, তখন কণাগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা আরো কমে যায়। ফলে অণুগুলো মুক্ত অবস্থায় ছুটোছুটি করতে থাকে। তরল পদার্থের বেলায় কণাগুলো গতিশক্তিপ্রাপ্ত হয়েছিল, কিন্তু কণাগুলো মুক্ত ছিল না। তারা একে অপরকে কম কম বলেও আকর্ষণ করে রেখেছিল। কিন্তু গ্যাসীয় অবস্থায় দেখতে পাই কণাগুলো মুক্ত অবস্থায় ছোটাছুটি করতে থাকে এবং গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পায়। এতে গ্যাসীয় পদার্থের আয়তন এবং আকার দুটোই অনির্দিষ্ট হয়ে পড়ে। তরল পদার্থের বেলায় শুধু আকার অনির্দিষ্ট ছিল, কিন্তু গ্যাসীয় পদার্থের বেলায় আয়তন এবং আকার দুটোই অনির্দিষ্ট হয়ে পড়ে। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আয়তন লাভ করে। আমরা তো গ্যাসীয় পদার্থকে যে পাত্রে রাখবো, সেটা সেই পাত্রের আকার এবং আয়তন লাভ করবে। পদার্থের এই অবস্থা হলো গ্যাসীয় অবস্থা। এই অবস্থায় আরো তাপ প্রয়োগ করা হলে কণাগুলো আরো বেশি মুক্ত হয়ে আরো বেশি গতিশক্তি নিয়ে ছুটতে থাকে। এই পর্যায়ে আমরা আলোচনা করব ব্যাপন বা ডিফিউশন। কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের অধিক ঘনত্ব অঞ্চল হতে কম ঘনত্ব অঞ্চলে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। যেমন আমরা সুগন্ধি ব্যবহার করি বা সেন্ট ব্যবহার করি। আমরা ঘরের এক কোণে যদি সেন্ট বা সুগন্ধি ব্যবহার করি, আমরা দেখতে পাই খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই যে ঘরের আরেক কোণে তার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে দেখতে পাই সেন্ট আমরা যে ঘরের এক কোণে ব্যবহার করলাম, সেখানে সেন্টের ঘনত্বটা বেশি ছিল। তা কি হয়েছিল? স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই পুরো ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ছে। এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া যদি শুধু বায়ু মাধ্যমেই হবে
তাই নয়। ব্যাপন প্রক্রিয়া তরল মাধ্যমে হতে পারে বা গ্যাসীয় মাধ্যমে হতে পারে। ব্যাপন প্রক্রিয়া কোনো কঠিন পদার্থের হতে পারে, কোনো তরল পদার্থের হতে পারে, কোনো গ্যাসীয় পদার্থের হতে পারে। তা কি হবে? অধিক ঘনত্ব অঞ্চল হতে কম ঘনত্ব অঞ্চলে স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজে, নিজে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। যেমন সুগন্ধি ছড়িয়ে পড়া, চায়ে চিনির মিশ্রণ, পানিতে রং মেশানো। চায়ে চিনির মিশ্রণ, গরম চায়ে যদি আমরা চিনি ছেড়ে দেই তখন দেখতে পারবো চিনি দ্রবীভূত হয়ে গেছে। এক্ষেত্রে আমরা যদি চামচ দিয়ে নাড়া না দেই তবেই কিন্তু ব্যাপন হবে। কারণ কিন্তু আমরা যদি চামচ দিয়ে নাড়া দেই তাহলে কিন্তু ব্যাপন হবে না। কারণ এখানে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে, নিজেই তা ছড়িয়ে পড়তে হবে। তাহলেই ব্যাপন হবে। ব্যাপন হার, কোনো পদার্থের কণাগুলো কত দ্রুত বা কত ধীরে ব্যাপিত হয় তা প্রকাশ করা হয় ব্যাপন হার দ্বারা। আমি আরেকবার বলছি, কোনো পদার্থের কণাগুলো কত কত তাড়াতাড়ি বা কত ধীরে ব্যাপিত হলো তার প্রকাশ করা যে তা প্রকাশ করা হয় ব্যাপন হার দ্বারা। ব্যাপন হার যে সকল বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে ২ টি নিয়ামক হচ্ছে আণবিক ভর আর ২ হচ্ছে তাপমাত্রা। আণবিক ভর অর্থাৎ পদার্থের যে অণু আছে সে অণুর ভর এবং তাপমাত্রা বাতাসের বা ওই মাধ্যমের তাপমাত্রার উপর ব্যাপন হার নির্ভর করে। গ্রামের ব্যাপন সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই ডি অর্থাৎ ডিফিউশন অর্থাৎ ডিফিউশন রেট আরকি, ব্যাপন হার সমানুপাতিক কার সমানুপাতিক? 1/m এর বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি m এর মান যদি আমরা যতই বাড়াই d এর মান কিন্তু ততই কমবে এবং m এর মান যত বৃদ্ধি করি d এর মান ততই বাড়বে। এখানে d হচ্ছে ব্যাপন হার আর m আমরা আগেই বলেছি আণবিক ভর। অর্থাৎ পদার্থের আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম। অর্থাৎ ব্যাপন হার কম হওয়া মানে সময় বেশি লাগা। আমরা জেনে নিই ব্যাপন হার কম হওয়া মানে সময় বেশি লাগা এবং পদার্থের আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। অর্থাৎ ব্যাপিত হতে কম সময় লাগে। বিষয়টা আমরা বোঝার জন্য ডি দিলাম। আমরা আরেকটু দেখি। ডি কার সমানুপাতিক? ডি সমানুপাতিক হোল রুট 1/f, তাই তো? তো আমরা যদি ডি সমানুপাতিক 1/m, m এর মান আমরা যদি বাড়াতে থাকি, সরি আমরা যদি এটা মুছে দিই। আ এটা মোছার চেষ্টা করি। দেখো আমরা যদি d এর মান এই m এর মান দেখো ১ কে আমরা যত বড় সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো মান কিন্তু তত কমতে থাকে। এই মান কম হতে থাকলে তার আবার রুট করব। তাহলে মান আরো কমবে। তাই d এর মানও কমবে। তাই দেখা যাচ্ছে আবার এই m এর মান যত কম হবে এর মানটা তত কম হবে এবং তার রুট করলে মান অপেক্ষাকৃত বেশি হতে থাকবে এবং d এর মানও বাড়তে থাকবে। যেহেতু সমানুপাতিক সম্পর্ক আমরা জানি ডান ডান পাশের মান বাড়লে বাম পাশের মান বৃদ্ধি পায় এবং ডান পাশের মান কমলে বাম পাশের মান কমে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ালে ব্যাপন হারও সরি তাই এখানে আমরা দেখতে পাচ্ছি আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমে, আণবিক ভর কমলে ব্যাপন হার বাড়ে। অর্থাৎ তাড়াতাড়ি ব্যাপিত হয় মানে গ্যাস বা যেই তরল যাই ব্যবহার করে কেন সেই বস্তুটা ওই মাধ্যমে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যেমন অক্সিজেন গ্যাসের তুলনায় হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার বেশি। কারণ অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে ৩২, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হলো ২। তাই যার আণবিক ভর কম তার ব্যাপিত হতে কম সময় লাগে এবং অর্থাৎ ব্যাপন হার বেশি এবং যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম অর্থাৎ ব্যাপিত হতে বেশি সময় লাগবে। তাই হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের তুলনায়
তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে বা তাড়াতাড়ি ব্যাপিত হয়। তুমি কি বলতে পারবে একই মাধ্যমে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি বা কম? আচ্ছা। আবার তাপমাত্রা বাড়ালেও ব্যাপন হার বাড়ে। কিন্তু গ্লিসারিন এক্ষেত্রে ব্যতিক্রম। কারণ গ্লিসারিনের সান্দ্রতা বেশি। তাপমাত্রা বাড়ালে গ্লিসারিনের ব্যাপন হার বাড়ে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাঁচ নলে ২ প্রান্তে দুটো ২ প্রান্তে দুটো তুলো গুঁজে দেওয়া হয়েছে। এক প্রান্তে বাম পাশে যে তুলোটা রয়েছে সেটাখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেজানো তুলা এবং ডান পাশে যে তুলোটা রয়েছে সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেজানো তুলা ব্যবহার করা হয়েছে। এবং এর ফলে বাম পাশ থেকে HCl এবং ডান পাশ থেকে অ্যামোনিয়ার ধোঁয়া নির্গত হয়ে এই সাদা অঞ্চলে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়াটা সেটা ডান পাশে বা মাঝখানে না হয়ে বাম পাশে সংঘটিত হয়েছে। এর কারণ হচ্ছে হাইড্রো ব্যাপন হার। এখানে আমরা ব্যাপন হারের ঘটনায় চলে আসে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার আণবিক ভর যেহেতু বেশি তাই তার ব্যাপন হার কম, অর্থাৎ ব্যাপিত হতে বেশি সময় লাগে। অ্যামোনিয়ার আণবিক ভর যেহেতু কম তাই তার ব্যাপন হার বেশি। ব্যাপন হার কম তাই ব্যাপন হার বেশি তাই খুব অল্প সময়ে সে বেশি বেশি জায়গায় ব্যাপিত হতে পারে বা ছড়িয়ে পড়ে। কম সময়ে সে বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। তা আমরা দেখতে পাই তাড়াতাড়ি ব্যাপন হার বেশি হওয়ার কারণে এই অ্যামোনিয়াটা তাড়াতাড়ি বাম দিকে চলে আসে এবং ব্যাপন হার কম হওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটি আস্তে, আস্তে এগোতে থাকে এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়াটি সেটি মাঝখানে অথবা ডানে সংঘটিত না হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে বাম দিকে সংঘটিত হয়। কারণ হচ্ছে আমরা যদি আরেকবার বলি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে ৩৫ আর এক হচ্ছে ৩৬.৫ আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে ৭ আর হাইড্রোজেন হচ্ছে ৩, ১০। তাই আমরা আরেকবার যদি বলার চেষ্টা করি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি তাই তার ব্যাপন হার হচ্ছে কম। অ্যামোনিয়ার আণবিক ভর কম তাই তার ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি হওয়া মানে তাড়াতাড়ি ব্যাপিত হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেহেতু ব্যাপন হার কম তাই অনেক বেশি সময় নিয়ে ব্যাপিত হয়। যেহেতু অ্যামোনিয়া যেহেতু তাড়াতাড়ি ব্যাপিত হয় তাই সে তাড়াতাড়ি বাম পাশে চলে আসে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ব্যাপন হার কম সে আস্তে, আস্তে ডান পাশের দিকে এগোতে থাকে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার যে মিলে যে যৌগ গঠন করলো, সাদা ধোঁয়া সৃষ্টি হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের, সেটি মাঝখানে অথবা ডান পাশে সংঘটিত না হয়ে বাম পাশে সংঘটিত হয়। এটি হচ্ছে ঘটনা। তার তোমরা যদি এটা পরীক্ষায় অনেক আসে, তোমরা এই বিষয়টি আরো চর্চা করতে পারো। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নিঃসরণ বা ইফিউশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক যে পেজটি আছে সেটি লাইক করে দিবে। আশেপাশের যে বন্ধু-বান্ধবকে অবশ্যই আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানাতে ভুলবে না। ধন্যবাদ।